বিএনপি নেতারা ডোবা ভেবে ডোবাতে ঝাঁপ দেওয়ার পরে বুঝতে পারে যে হায় হায়, এ তো ডোবা না, এ তো দেখি সাগর। কেন বিএনপি নেতারা এ ধরনের মানসিক বিকলাঙ্গতায় আক্রান্ত হয়েছে, এই বিষয়টি আজকের আয়োজনে নির্ণয় করার চেষ্টা করব। তার আগে আমার প্রাণপ্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা, এআরপি ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের অনেকেরই স্মরণ আছে নিশ্চয়ই, 1996 সালের 15ই ফেব্রুয়ারি বিএনপি একটি ভোটারবিহীন নির্বাচনের আয়োজন করতে বাধ্য হয়েছিল বলছি এজন্যে, 1991 সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতাসীন হলো। তার পরপরই মাগুরা এবং ঢাকা 10 আসনের উপনির্বাচনে যে সীমাহীন ভোট কারচুপি হয়েছে, তার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে সে সময়কার প্রায় সবগুলো বিরোধী দল দাবি করল 91-এর নির্বাচনের অভিজ্ঞতার আলোকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপি এই বিষয়টি মেনে নিতে চাইছিল না। শেষ পর্যন্ত 1994 সালের জুন মাসের মাঝামাঝি আওয়ামী লীগ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে বিরোধী দলগুলো আন্দোলনে ছিল, তারা তৎকালীন বিএনপি সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে ডিসেম্বরের 27 তারিখের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি মেনে নিয়ে সংবিধানভুক্ত না করলে তার পরের দিনই অর্থাৎ 28শে ডিসেম্বর আওয়ামী লীগের নেতৃত্বে সংসদে বিরোধী দলীয় সদস্য যারা আছে সবাই সংসদ থেকে পদত্যাগ করবে। বিএনপিকে বলা চলে প্রায় 6 মাসের অধিক সময় দেয়া হয়েছিল। 6 মাসের মধ্যে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে দাবি, এই দাবিটিকে কোনো মতেই মেনে নিল না, বরং এই দাবিটি যে অযৌক্তিক এবং এই দাবিটি তারা গ্রহণ করবে না কোনো ক্রমেই, এই বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। প্রেক্ষিতে 1994 সালের 27শে ডিসেম্বর পর্যন্ত বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি মেনে নিল না কিংবা এই দাবির প্রেক্ষিতে কোনো কার্যকরী ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করল না, 28 তারিখে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করল। তারপরে সংসদে একটি বিল পাশ করার জন্যে যে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয়, সেই সংখ্যক সদস্য সংসদে আর থাকলো না। যার জন্যে বিএনপি বলে থাকে যে আমরা সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই 15ই ফেব্রুয়ারির নির্বাচনটি আয়োজন করতে বাধ্য হয়েছি এবং এই নির্বাচনটির উদ্দেশ্য ছিল বিরোধী দলের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধানের অন্তর্ভুক্ত করা। কিন্তু এই যুক্তিটি গ্রহণযোগ্য না, কারণ তাদেরকে এর আগে বিরোধী দলগুলো 6 মাস সময় দিয়েছিল এই দাবিটি মেনে নেয়ার জন্যে। মেনে তো নিলই না, বরং 15ই ফেব্রুয়ারিতে ভোটারবিহীন নির্বাচন করে একটি অযৌক্তিক অজুহাত জানান দিল। পরবর্তীতে এই 15ই ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত বিএনপি তড়িঘড়ি করে সংসদ অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকারের বিল উপস্থাপন করলো, সেটি পাশ করলো, করে 30শে মার্চের আগেই ক্ষমতাচ্যুত হলো, অর্থাৎ পদত্যাগ করতে বাধ্য হলো। এবং তখন যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংযুক্ত হয়ে গেছে, সেই বিধান অনুযায়ী যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন, সেই প্রধান উপদেষ্টার কাছে তারা
ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে 1996 সালেই 12ই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত পতিত বিএনপি, ক্ষমতা থেকে পতন ঘটেছে যে বিএনপির, সেই বিএনপি 116টি আসনে বিজয়ী হয়েছিল। তার মানে গণ আন্দোলনের মুখে পতিত হওয়ার পরেও 116টি আসনে বিজয়ী হওয়া মানে তাদের ভোটার কিংবা সমর্থকের যে একটি বিপুল সংখ্যা ছিল, এটা ধারণা নিশ্চয়ই করা যায়। তারা যদি 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনটি না করে বিরোধী দলের দাবি মেনে নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচনটির আয়োজন করত, তাতে এই ফলাফলের প্রেক্ষিতে মনে হচ্ছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারত, এরকম একটা ধারণা করলে অন্যায় হবে না। তাদের সেই জনসমর্থন এখন কোথায় গেল? আমরা দেখি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে এবং আন্দোলন করার জন্য মাঠে নামে, কিন্তু তাদের আন্দোলনে জনগণ যুক্ত হয় না। জনগণ যুক্ত হওয়া তো দূরে থাক, তাদের যে নেতাকর্মীরা আছে তারাও শতভাগ সম্পৃক্ত হয় তাদের এই আন্দোলনে, এটাও বলা যাবে না। তার মানে বিএনপির অনেক ভোটার ছিল, অনেক জনসমর্থন ছিল, কিন্তু সেই ভোটার এবং জনসমর্থনকে নিজেদের পক্ষে বা ক্ষমতাসীন হওয়ার পক্ষে কাজে লাগানোর মতো সাংগঠনিক সক্ষমতা তারা হারিয়ে ফেলেছিল, অর্থাৎ সাংগঠনিক সংকটে পড়েছিল। এই যে সাংগঠনিক সংকটে পড়েছে, তার পরবর্তীতে তারা বুঝতে পারছে যে একটি সংকটের মধ্যে আছে, তারপরেও তাদের বিগত যে স্বেচ্ছাচারিতা কিংবা ভুল সিদ্ধান্ত গ্রহণ, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করার কোনো চেষ্টা করেনি, বরং পরবর্তীতে দেখা গেল ভুলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে একের পর এক। কেন? তাদের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের চিন্তা চেতনার মধ্যে কি কোনো রকমের ত্রুটি বা দুর্বলতা আছে? এই কথাটি বললে কেউ কেউ আবার বলেন যে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে আবার কি, তাদের তো নীতিই নেই, তাদের তো আদর্শই নেই। বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠিত হয়েছে বিভিন্ন নীতি আদর্শের অনুসারী বিভিন্ন মত পথের লোকদেরকে একত্রিত করে। সুতরাং এই প্রেক্ষাপটে দলের ভিতরে সবসময়ই একটা বিভাজন ক্রিয়াশীল ছিল, আর এই বিভাজনের কারণেই তারা যথাসময়ে যথাযথ সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে না। যে সিদ্ধান্তটা গ্রহণ করে সেটা পরবর্তীতে দেখা যায় যে ভুল সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। বিএনপির রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে তাদের মধ্যে নিয়মতান্ত্রিক রাজনীতি করার মানসিকতাটা সবসময় অনুপস্থিত ছিল। গণতন্ত্র চর্চার বিন্দু মাত্র তাদের দলের মধ্যে ছিল না, যার জন্যে তারা সাংবিধানিক জালিয়াতি, এমনকি শেষ পর্যন্ত তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের সাথেও জালিয়াতি করেছে। এই যে সাংবিধানিক জালিয়াতি, এটা কিন্তু বিএনপির জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সংবিধানকে নিয়ে যে কাটাছেঁড়া করেছে, সংবিধানকে যেভাবে ক্ষতবিক্ষত করেছে, সংবিধানের সাথে যে জালিয়াতি করেছে, সেই সাংবিধানিক জালিয়াতির ধারাটা বিএনপির এখন পর্যন্ত চর্চার মধ্যে আছে। না হয় আজকে কিন্তু তারা জাতীয় সরকার দাবি করতে পারত না, অথবা
নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি করতে পারত না, কারণ এই বিষয়গুলো সংবিধানে নাই। সংবিধানে না থাকলেও তাদের কিছু আসে যায় না, কারণ তারা সাংবিধানিক জালিয়াতিতে অভিজ্ঞ। তারা সংবিধানকে অতিক্রম করেই সব কিছু করেছে এর আগে, বা সংবিধানকে তাদের নিজেদের মতো করে কাটাছেঁড়া করেছে। সুতরাং সংবিধান নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এই যে সাংবিধানিক জালিয়াতি, এই যে তাদের গঠনতন্ত্রের সাথে জালিয়াতি, এগুলো কিন্তু তাদের সাংগঠনিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। যেমন তাদের গঠনতন্ত্রের একটি জালিয়াতির কথা উল্লেখ করি। খালেদা জিয়া যখন দুর্নীতির মামলায় কারারুদ্ধ হয়ে গেলেন, তার আগে পর্যন্ত তাদের গঠনতন্ত্রে 7 ধারায় ছিল যে কোনো দণ্ডিত, দুর্নীতিবাজ কিংবা দুর্নীতি পরায়ণ কেউ বিএনপির মনোনয়ন পাবে না, বিএনপির নির্বাহী কমিটি কিংবা স্থায়ী কমিটি কিংবা কাউন্সিলের সদস্য পর্যন্ত হতে পারবে না। খালেদা জিয়া যেহেতু দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে গেছেন, দণ্ডিত হয়ে গেছেন, এই 7 ধারা অনুযায়ী তিনি আর দলের সাথে যুক্ত থাকতে পারেন না। এই যে নেতৃত্বের শূন্যতাটা তৈরি হলো, এই শূন্যতাটা তারা কিভাবে পূরণ করবে? তাদের এই যে মানসিক বিকলাঙ্গতার লক্ষণ, এই ঘটনাটিতেই পরিস্ফুট হয়েছে যে খালেদা জিয়াকে যে কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দিল, সেই একই দোষ তারেক জিয়ার মধ্যে ছিল। তারেক জিয়া একই অপরাধে অপরাধী ছিল, সেও সাজাপ্রাপ্ত ছিল এবং অনেক মামলার আসামি ছিল এবং দুর্নীতিবাজ হিসেবে সে সবার কাছে পরিচিত ছিল। তারেক জিয়াকে নেতৃত্বে নিয়ে আসার জন্যে তারা তড়িঘড়ি করে এক রাতের মধ্যে স্থায়ী কমিটি বসে 7 ধারাটি সংবিধান থেকে বাদ দিয়ে দিল। বাদ দিয়ে তারা নির্বাচন কমিশনকে জানালো যে 2016 সালের 19শে জানুয়ারি বা মার্চ তাদের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনেই এই ধারাটি বাদ দেয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে, তাহলে খালেদা জিয়াকে কেন নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হলো? খালেদা জিয়া কারারুদ্ধ ছিল, কারাগারে থেকে তিনি রাজনৈতিক দলটিকে পরিচালনা করতে পারবেন না। এজন্যে তারা যাকে দায়িত্ব দিল খালেদা জিয়ার পরিবর্তে, তারেক জিয়া, সেও তো দেশে ছিল না, সে তো লন্ডনে পলাতক ছিল। লন্ডন থেকে সে ডিজিটাল পদ্ধতিতে নির্দেশ দেবে, তার দল পরিচালনা করবে। খালেদা জিয়া আর তারেক জিয়ার মধ্যে পার্থক্যটা কি, যে খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক জিয়াকে নেতৃত্বের মধ্যে নিয়ে আসলো? খালেদা জিয়া তো পরবর্তীতে সরকারের বিশেষ বিবেচনায় তার সাজা স্থগিত হলো, জামিনে মুক্তি পেলেন, বাসায় ফিরে আসলেন। তখনও তো খালেদা জিয়াকে তার সেই দায়িত্বটা দেয়া যেত, যে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তখন কি খালেদা জিয়ার বাসায় বিএনপির নেতাকর্মীরা তার সাথে দেখা করেননি? খালেদা জিয়া কি তাদেরকে দলীয় বা সাংগঠনিক বিষয়ে কোনো রকমের পরামর্শ দেননি? নিশ্চয়ই দিয়েছেন। তাহলে খালেদা জিয়াকে কেন নেতৃত্ব থেকে বাদ দেয়া হলো, যদি তারেক জিয়াকেই নেতৃত্বে নিয়ে আসা হবে? তার মানে খালেদা জিয়াকে তারা মাইনাস করে দিয়েছিল। তাদের একটি চক্রান্ত বা অসৎ উদ্দেশ্য আগে থেকেই ক্রিয়াশীল থেকে থাকতে পারে যে তারা খালেদা জিয়াকে মাইনাস করবে দল থেকে। কারণ এটা বলা যায় এই জন্যে, খালেদা জিয়ার মামলাটি যেভাবে তারা মোকাবেলা করেছে দলের সব আইনজীবীরা মিলে, সেখানে আইনি লড়াইয়ের মধ্যে
অনেক ঘাটতি পরিলক্ষিত হয়েছে। তারপর খালেদা জিয়াকে যখন কারারুদ্ধ করা হয়, যেদিন রায় হলো সেদিন খালেদা জিয়ার মুক্তির জন্যে বিএনপি এত বড় একটা সংগঠন একটা চোখে পড়ার মতো আন্দোলন সৃষ্টি করতে পারল না। তার প্রেক্ষিতেই যদি কেউ বলে যে খালেদা জিয়াকে দল থেকে মাইনাস করার একটা অসৎ উদ্দেশ্য বিএনপির মানসিক বিকলাঙ্গ নেতাদের মধ্যে আগে থেকেই ছিল, তাতে তার অপরাধ হয়েছে বলা যাবে না। এই যে তারেক জিয়াকে নেতৃত্বে নিয়ে আসলো, তারেক জিয়া লন্ডন থেকে ডিজিটাল পদ্ধতিতে নির্দেশ দেন, আর ঢাকার বিএনপির নেতারা সেই নির্দেশটি যাচাই বাছাই না করেই প্রতিপালন করার চেষ্টা করেন। এমনিতেই তারেক জিয়ার যে নেতৃত্বের গুণাবলী নেই, এটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে বারবার। তারেক জিয়ার কি আছে? দুর্নীতির বিষয়ে সে কৌশল অবলম্বন করতে পারে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্যে সে চিকন বুদ্ধি প্রয়োগ করতে পারে, জঙ্গিবাদের মদদ দেওয়ার জন্যে সে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির অথবা একটি রাজনৈতিক দলকে সংকট থেকে বের করে আনার জন্যে যে নেতৃত্বের গুণাবলী প্রয়োজন, এটা তারেক জিয়ার মধ্যে ছিল না, এখনও নেই। বিএনপির নেতাদের এটা জানার কথা, নাকি তারা জেনেও না জানার ভান করেছে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে তারেক জিয়া নেতৃত্বে আসার কারণে বিএনপি সাংগঠনিকভাবে যে সংকটের মধ্যে ছিল, সেই সংকটটি আরও ঘনীভূত হয়েছে। পরবর্তী সময়ে তারেক জিয়ার নেতৃত্বেই তারা যে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, প্রতিটি আন্দোলন ব্যর্থ হয়েছে। এখন বারবার ভুল করতে করতে, বারবার চক্রান্ত ষড়যন্ত্র আন্দোলনে ব্যর্থ হতে হতে শেষ পর্যন্ত তারা বৃহত্তর ঐক্যের ঘোষণা দিল। তাদের তো 20 দলীয় ঐক্য আছেই, তারপরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথেও তাদের সম্পর্ক মাঝখানে ছিল না, নিষ্ক্রিয় ছিল জাতীয় ঐক্যফ্রন্ট। এখন আবার একটু নড়াচড়া শুরু করেছে বলে মনে হচ্ছে। তারপরেও আওয়ামী লীগ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, ছোট বড়, এক নেতা সর্বস্ব রাজনৈতিক দল সহ সবাইকে নিয়ে তারা বৃহত্তর ঐক্য গঠন করার ঘোষণা দিয়ে সেই প্রক্রিয়ায় জড়িত হয়েছে। বৃহত্তর ঐক্য গঠন করতে গিয়ে প্রথমেই হোঁচট খেয়েছে যে নির্বাচনকালীন সরকার, আওয়ামী লীগের পতন তারা ঘটাবেই। বৃহত্তর ঐক্যের ব্যানারে আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য করবেই। তারপর কি হবে? বিএনপি বলছে আগের মতো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আর অন্যান্য দলগুলো বলছে যে না, আওয়ামী লীগের পতন হওয়ার পরে একটি জাতীয় সরকার গঠন করতে হবে এবং সেই জাতীয় সরকারে বৃহত্তর ঐক্যের সাথে জড়িত সবগুলো দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এবং সেই জাতীয় সরকারটি যে কেবল নির্বাচন পরিচালনার জন্য গঠন করা হবে তা না, 2-3 বছরের জন্য তারা ক্ষমতায় থাকবে। গণতন্ত্রকে, মানুষের ভোটাধিকারকে, নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার যে একেবারে বিধ্বস্ত করে দিয়ে গেছে, এগুলোকে পুনর্নির্মাণ করার সময় দিতে হবে জাতীয় সরকারকে। কিন্তু বিএনপি এই বিষয়টি মানতে পারছে না। তারা এক একজন এক এক রকম কথা বলছে। সমস্যা শুধু জাতীয় সরকার বা নির্বাচনকালীন সরকার নিয়েই যে দেখা দিয়েছে তা না। এই জাতীয় সরকার কিংবা
বিএনপির ফর্মুলা অনুযায়ী নির্বাচনের পরে যদি জাতীয় সরকারটি গঠিত হয়, সেই জাতীয় সরকারের নেতৃত্বকে দেবে। বিএনপির কথাবার্তায় আভাসে ইঙ্গিতে বোঝা যাচ্ছে তারেক জিয়াই সেই নেতৃত্বটা দেবে। অন্যান্য দলগুলো তারেক জিয়ার নেতৃত্বটাকে গ্রহণ করতে চাচ্ছে না, কারণ তারেক জিয়ার মধ্যে যে একটি জাতীয় সরকারের নেতৃত্ব দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা নেই, এ বিষয়টি অনেকেই অবগত, যার জন্যে তারেক জিয়ার ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। এই আপত্তির প্রেক্ষিতে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যারা জড়িত তাদের কেউ কেউ, এমনকি বিএনপির একটি অংশ ভাবছে যে 2018 সালের মতো আবার ডক্টর কামাল হোসেনকে নেতৃত্বে নিয়ে আসা যায় কি না। ডক্টর কামাল হোসেন আবার অপমানিত হবেন বিএনপির কাছে, জামায়াতে ইসলামীর কাছে, এটা তিনি নাও চাইতে পারেন, নেতৃত্বে নাও আসতে পারেন। কে দেবেন জাতীয় সরকারের নেতৃত্ব, এই বিষয়টির পাশাপাশি জাতীয় সরকার গঠিত হবে নির্বাচনের আগে না পরে, এই বিষয়গুলো নিয়ে বৃহত্তর ঐক্য প্রক্রিয়া যেভাবে মুখ থুবড়ে পড়েছে, এই ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যেই বলছেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে নির্মূল করতে চাইছে, তারা আগের মতোই নির্বাচন করতে চাইছে। এখন বিএনপি যদি আওয়ামী লীগকে সুযোগ দেয় তাদেরকে নির্মূল করার, আওয়ামী লীগ তো সেই সুযোগটি কাজে লাগাবেই। আওয়ামী লীগ তো আর তাদের মতো সেই 2004 সালের 21শে আগস্টে বর্বর গ্রেনেড হামলা চালিয়ে নির্মূল করার চেষ্টা করেনি, করছে না বা করবেও না। তারা তো এই চেষ্টাটি করেছিল আওয়ামী লীগকে নির্মূল করার জন্যে। আর আগের মতোই নির্বাচন করতে চায় সরকার। সরকারকে সেই সুযোগটি দিলে তো সরকার সেই সুযোগটি নেবেই। বিএনপি যদি নির্বাচন বর্জন করে যদি সেই 2014 সালের মতো নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়, তো সরকার কি করবে? নির্বাচনটিকে আয়োজন করতেই হবে সরকারের। এটা হচ্ছে সরকারের বাধ্যতামূলক একটি বিষয়। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে হয়তো নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে না, কিন্তু নির্বাচনটি বসে থাকবে না, নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলে পরে নির্বাচিত সরকারটির বিরুদ্ধে আন্দোলন বা গণ অভ্যুত্থান করে সেই সরকারের পতন ঘটানোর মতো সাংগঠনিক সক্ষমতা বিএনপি কিংবা আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে নেই, এটা বিগত দিনে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে আসুক, এটা চায়। কেন চায়? একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এই বিষয়টি দেশ বিদেশের কাছে প্রতিষ্ঠিত করার জন্যে আওয়ামী লীগ এই প্রত্যাশাটি করে যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে। বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি নেয়, সেই কর্মসূচিগুলো নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে থেকে তারা নেয় না, নিতে পারে না, সেই সক্ষমতা তাদের নেই। তারা যখন যেটা মনে চায় সেই মনে চাওয়ার বিষয়টিকে অবলম্বন করেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামে আর ব্যর্থ হয়। ব্যর্থ হতে হতে এখন অবস্থা এমন হয়েছে, জনগণ আর বিএনপির প্রতি বিশ্বাস রাখতে পারছে না। জনগণ কেন, বিএনপির দলীয় নেতা কর্মীদেরই একটি বিরাট অংশ বিএনপির নেতাদের উপরে বিশ্বাস আগের মতো রাখতে পারছে, এটা মনে করা যায় না।
তারপরেও বিএনপি সেই একই কথা বলছে। সকালে ঘুম থেকে উঠেই ঘন্টা নিয়ে বের হচ্ছে, আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজাচ্ছে, আওয়ামী লীগের পতন নিশ্চিত এই কথাটি বলছে অবিরামভাবে, এবং আওয়ামী লীগ পালানোর পথ পাবে না এই কথাটি বলছে। কিন্তু তারা যে বাংলাদেশের রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে, সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে এই চিন্তাটি তারা করে বলে মনে হয় না। সুতরাং তারা নিজেদের বিলুপ্তি, নিজেদের নির্মূল নিজেরাই ডেকে আনছে। এই দায় আওয়ামী লীগের উপরে চাপালে জনগণ বুঝতে পারবে যে বিএনপি অভিযোগের রাজনীতি করতে করতে এমন দেউলিয়াত্বের মধ্যে নিপতিত হয়েছে যে নিজেদের আত্মসমালোচনাটা পর্যন্ত তারা করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। বিএনপির রাজনীতি আমাদের এই দেশকে কিছু দেয়নি, আমাদের দেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে, এ কথাটা বলতেই হবে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে যে পদ্ধতিতে স্বৈরাচারী শাসক হিসেবে বাংলাদেশটি পরিচালনা করেছে, তাতে 50 বছর আমরা পিছিয়ে গেছি। তারপর বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে একাধিকবার ক্ষমতাসীন হয়েছে। ক্ষমতাসীন হয়ে জিয়াউর রহমানের স্বৈরাচারী আদলেই রাষ্ট্রটি পরিচালনা করেছে, তাতে আরও 50 বছর আমরা পিছিয়ে গেছি। তার মানে বিএনপি আমাদের দেশটাকে 100 বছর পিছনের দিকে নিয়ে গেছে। এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার, তারা 12-13 বছর যাবৎ ক্ষমতায় আছে। এই যে ক্ষমতায় থাকার ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করেছে। নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশকে আজকে মধ্যম আয়ের দেশে বা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা যদি নিরবচ্ছিন্ন থাকে, তাহলে আগামী 10-12 বছরের মধ্যেই বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশের তালিকার 24তম স্থানে উঠে আসবে। সেই পিছিয়ে পড়া দেশটাকে আজকে আওয়ামী লীগ টেনে তুলে এনেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি, আমাদের সরকারের ভাবমূর্তি, আমাদের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। আমরা এখন আশা করতে পারি যে আওয়ামী লীগের হাতে যদি দেশটি পরিচালনার দায়িত্ব থাকে, আগামী 10-12 বছরের মধ্যে উন্নত দেশের নাগরিক হিসেবে গৌরব করতে পারব। সুতরাং বিএনপি বাংলাদেশের রাজনীতিকে ক্ষতবিক্ষত করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতবিক্ষত করেছে। তারা নিজেরা গণতন্ত্রের চর্চা করে না, যার জন্যে গণতন্ত্রের বিকাশ ঘটুক এটাও তারা চায় না, বরং গণতন্ত্রের বিকাশের পথকে কিভাবে রুদ্ধ করা যায় সেই চেষ্টায় তারা নিয়োজিত থাকে সব সময়। আমরা আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের দেশের উন্নয়নের স্বার্থে আমাদের দেশটির দায়িত্ব, অর্থাৎ সরকারের দায়িত্ব আওয়ামী লীগের হাতে যেন থাকে, সে বিষয়ে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা দরকার। যার যার দায়িত্বটি যার যার অবস্থান থেকে সেইভাবে পালন করা দরকার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।